জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে দেশে নির্বাচনের প্রস্তুতি সরকারের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ফ্রান্সের, চালু হবে দূতাবাস। জাতিসংঘ অধিবেশনে প্রেসিডেন্ট ম্যাক্রো। জন্ম মৃত্যু নিবন্ধনে দক্ষিণ সিটির সার্ভার নিয়ে তাপসের স্বেচ্ছাচারিতা, দুর্ভোগে ৮০,০০০-এর বেশি নাগরিক। চাকসু নির্বাচনে এগিয়ে রাজনৈতিক সংগঠনের প্রার্থীরা, প্রচারণার নতুনত্ব নিয়ে ভোটের মাঠে ব্যস্ত স্বতন্ত্ররা। ডেম্বেলে এবং ইয়ামেলকে হারিয়ে ব্যালন ডিওর জিতলেন উসমান ডেম্বেলে। টানা ৩ বার বর্ষসেরা খেতাব আইমানা বন্নাতের। সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাণিজ্য প্রয়োজন, আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনেক। শুরুতেই থাকছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের খবর। ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাতে এমন আশ্বাস দেন ডক্টর ইউনূস। এর আগে বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩:৩০টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সরকারের ৬ উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। ২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। একই সঙ্গে সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন তিনি। ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। নিউ ইয়র্কে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। দুইটা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারো সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশে যে রাজনৈতিক সৌহার্দ্যের চর্চা শুরু হয়েছে, জাতীয় নাগরিক পার্টি তাকে স্বাগত জানায়। আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করি যে বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্যের যে চর্চা ২৪ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে শুরু হয়েছে, সেটারই একটা বহিঃপ্রকাশ এই ইনভাইটেশনের মধ্য দিয়ে সরকার করেছে। এর আগে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি প্রতিনিধিদের ওপর চড়াও হন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা। এ সময় তারা ইউনূস সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এনসিপি প্রতিনিধিদের গাড়ির সামনে শুয়েও পড়েন কেউ কেউ। জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের ওপর এই হামলাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থা বললাম যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর চড়াও হওয়া এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিহত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদারুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সোমবার স্থানীয় সময় রাতেই নিউ ইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের
পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এই সময় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দিদারুল মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা কুড়িয়েছিলেন। তার মৃত্যু পুরো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এই সময় তিনি তাদের হাতে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা, মা, 2 ছেলে, ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন, যেখানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। আর এরই মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপরে ডিম ছুঁড়ে মারার মতো ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় একজনকে এখন পর্যন্ত আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। আর এছাড়াও জাতিসংঘের নানা কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মাহমুদ রাকিব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে প্রথম দিনের কর্মসূচি সেটি শেষ হয়েছে। তবে প্রধান উপদেষ্টা এবং বিএনপি, জামাত ও এনসিপির যে 6 জন নেতা এসেছেন এবারের এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে, তার প্রথম দিনে বেশ নজিরবিহীন কিছু বিশেষ করে আপনি জানেন যে যখন নিউ ইয়র্ক বিমানবন্দরে নামার পরে সেখানে এনসিপির যে দুজন নেতা এসেছেন যারা তাদের উপর কিন্তু সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে, তারা হেনস্থা হয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম ছুড়ে মেরেছে এবং সেখানে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গেও ব্যবহার করার চেষ্টা করেছে এই যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেসব বিষয়ে আমরা কথা বলেছি বিএনপি, জামাত ও এনসিপি সবার সঙ্গেই, এবং সেখানে আমরা দেখেছি যে 3টি দলে কিন্তু একটি বিষয়ে তারা একমত হয়েছে, যে তারা বলছিলেন যে এই যে ঘটনাটি আজকে ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা এই 3টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে, তারা বলছেন যে এর জন্য মূলত তারা দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বাংলাদেশ হাইকমিশন রয়েছে তাদের সমন্বয়হীনতা বা গাফিলতিকে। তারা বলছিলেন যে সেখানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের পূর্ব পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি দরকার ছিল সেই প্রস্তুতিগুলো বাংলাদেশ হাইকমিশন নেয়নি বলেই তারা দাবি করেছে। খুব নির্দিষ্ট করে আমরা দেখেছি জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিংবা বিএনপির যিনি এসেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা এবং আক্তার হোসেন, 3 জনই কিন্তু এই দাবি করেছেন। আমরা তারপর আরেকটা বিষয় দেখেছি যে যখন আক্তার হোসেনের উপরে নিক্ষেপ হলো এবং এরপরেই তিনি কিন্তু যে তারা এসে উঠছেন ম্যানহাটনের হায়াত হোটেল, সেখানে এসে তিনি তার যে সেই ডিম মাখানো জামা কাপড় পরে তিনি নিচে নেমে এসেছেন এবং তখনও কিন্তু বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগানের অপোজিট স্লোগানের বিপরীত পাশে গিয়েই আমরা নিচ্ছি আক্তার হোসেন আবার তিনি তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মীদের সামনেই সেখানে স্লোগান পাল্টা স্লোগানে কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ উত্তপ্ত ছিল। তো সব মিলিয়ে বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এবারে যুক্তরাষ্ট্র সফর 10 দিনে তার প্রথম দিন বেশ নানান ঘটনা এবং অঘটন এবং শঙ্কা সবকিছু মিলিয়ে কেটেছে। আগামী দিন মূলত শুরু হবে একটা আনুষ্ঠানিক কার্যক্রম। আগামী দিন আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার যে আনুষ্ঠানিক ভোজের আয়োজন করে থাকেন সেটা তিনি করবেন। এর পাশাপাশি আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্ব নেতাদের সামনে, সেখানেও তিনি বেশ কিছু বিষয় তুলে ধরবেন। এদিকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই ঘোষণা দেন। এই সময় ম্যাক্রন বলেন, গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। হামাসের হাতে থাকা অবশিষ্ট 48 জিম্মির মুক্তি আর যুদ্ধবিরতির ওপরে জোর দেন তিনি। গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অংশগ্রহণে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাবের পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে ফ্রান্সের প্রস্তুতির কথাও জানান ম্যাক্রন। ফিলিস্তিনিদের অধিকার মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয় বলেও মনে করিয়ে দেন তিনি। এরই মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম সহ একাধিক দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতিও দিয়েছে। এবার ফ্রান্সও যোগ দিল সেই তালিকায়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আর এতে করে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা থেকে নানা কার্যক্রম। আর এই নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রাকিবুল হাসান। চলে যাচ্ছি রাকিবের কাছে।
রাকিব, জানাবেন যে শাটডাউন কর্মসূচি চলছে, এতে করে শিক্ষকরা সেই কর্মসূচিতে কী কী দাবি জানাচ্ছেন এবং এখন পর্যন্ত ক্যাম্পাসের সবশেষ খোঁজ খবরগুলো আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আসলে তৃতীয় দিনের মতো এই কমপ্লিট শাটডাউন এবং কর্মকর্তা কর্মচারীরাও শিক্ষকদের সাথে একাট্টা জানিয়ে তারাও কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি যেটি সকাল থেকে দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন তার পাশেই লিচুতলায় এখানে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়ে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে 20 তারিখে যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে লাঞ্ছনা করা হয়েছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যেই সমস্ত শিক্ষার্থীরা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাচ্ছেন এবং সেটি শুধুমাত্র নামমাত্র কয়েকটি তদন্ত কমিটি নয়, এর সঠিক আসলে সঠিক বিচারটি তারা আসলে চাচ্ছেন। এর মধ্য দিয়ে তারা গতকাল থেকে যে দাবিটি তুলেছেন তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে, ফৌজদারি আইনে মামলা হতে হবে, বিচার হতে হবে এবং এই সমস্ত দাবির পাশাপাশি তাদের যে 3 দফা দাবি ছিল, প্রশাসনিক যে সুবিধা, প্রাতিষ্ঠানিক যে সুবিধা, সেই সুবিধাগুলো তারা আসলে বাস্তবায়ন চাচ্ছেন এবং তারা বলছেন যে তারা যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি আসলে তারা কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না এবং যার কারণে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন এর সাথে রাকসুর সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই এবং যে ঘটনাগুলো আসলে বিশ্ববিদ্যালয় কয়েকদিন ধরে ঘটেছে তার মধ্যে যে অন্যায়গুলো রয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ তারা জানিয়ে আসছেন। একটি কথা জানিয়ে রাখি, অনেক গতকালকে কিন্তু জামাত শিবিরে বা জামাতপন্থী যে সমস্ত শিক্ষকরা ছিল এই আন্দোলন থেকে তারা কিন্তু বিকেল 5টায় সংবাদ সম্মেলন করে নিজেদেরকে প্রত্যাহার করেছেন। তবে সিংহভাগ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখনও পর্যন্ত তাদের এই কর্মসূচিতে অব্যাহত আছে এবং তাদের যে দাবি সেটি না আদায় পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলছেন। যদিও 25 তারিখের পরে বিশ্ববিদ্যালয় কিন্তু দুর্গাপূজার ছুটিতে যাচ্ছে, সুতরাং তার আগ পর্যন্ত তারা বলছেন ছুটি পর্যন্ত হলেও তারা এই কর্মসূচি তারা চালাবেন। অন্যদিকে গতকালকে রাকসুর যে রিশিডিউল হয়েছে, অর্থাৎ রাকসু নির্বাচনের যে তারিখ পরিবর্তন হয়েছে, এটি নিয়ে এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের গতকালকের পরে কোনো ধরনের কোনো কর্মসূচি আমরা পাইনি। ছাত্র শিবির, ছাত্রদল বা অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে বামপন্থী শিক্ষার্থী, তারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি। এখন আমরা যেটি বিশ্ববিদ্যালয়ে দেখছি যে কমপ্লিট শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সহ বিভিন্ন জরুরি কাজ ব্যতীত সমস্ত কিছুই বন্ধ আছে এবং তারা এখানে অবস্থান নিচ্ছে। তো অনেক এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতির খবরাখবর। এদিকে জনবল, টাকা আর সাংগঠনিক শক্তি নিয়ে চাকসু নির্বাচনে অনেকটাই এগিয়ে রয়েছে রাজনৈতিক সংগঠনের প্রার্থীরা। তবে ভোটের মাঠে ছেড়ে কথা না বলাতেই আসলে স্বতন্ত্র প্রার্থীরাই বলছেন তাদের মতামত। শুধুমাত্র ব্যক্তি ইমেজ নিয়ে লড়াইয়ে নেমেছেন তারা। প্রচারণায় নতুনত্ব, ব্যক্তি ভাবমূর্তি আর স্বেচ্ছাসেবী কাজগুলোকেই হাতিয়ার করে শিক্ষার্থীদের মন জয় করতে চান স্বতন্ত্র সকল প্রার্থীরা। শোয়েব রহমান বাকিরা জানাচ্ছেন। চাকসু নির্বাচনে ভিপি পদে আবেদন করেছেন 25 জন, আর জিএস ও এজিএস পদে আবেদন করেছেন 22 জন করে প্রার্থী। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে প্রায় 11টি পূর্ণাঙ্গ প্যানেল, অর্থাৎ ভিপি, জিএস ও এজিএস পদে প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে লড়ছেন 38 শিক্ষার্থী। ইতোমধ্যে প্যানেলগুলো তাদের প্রার্থী পরিচিতির কাজ শেষ করেছে সংবাদ সম্মেলন করে। ছাত্র সংগঠনগুলোর এসব আয়োজনে ছিল কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি। তবে এর বাইরে স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তাদের প্রস্তুতি কেমন? সংগঠনগুলো যেখানে দলগত প্রস্তুতি নিচ্ছে সেখানে একান্ত ব্যক্তি ভাবমূর্তি কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা স্বতন্ত্র প্রার্থীদের। কিন্তু এত সাংগঠনিক শক্তি, জনবল, অর্থের বিপরীতে কি কৌশল কাজে লাগাতে চান তারা? এক্ষেত্রে প্রতিযোগিতায় প্রচারণায় নতুনত্ব আনার চেষ্টা করছেন কেউ কেউ। এর বাইরে ইশতেহারেও ব্যতিক্রমী ও বাস্তবধর্মী বিষয়কে প্রাধান্য ও সাংস্কৃতিক দক্ষতাকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয়ের কথা বলছেন তারা। যেহেতু আমাদের শাটলে অনেক প্রবলেম, আবাসনে অনেক প্রবলেম, তো আমি চাচ্ছি বিল্ডিং টাইপের কিছু লিফলেট রাখতে, শাটল টাইপের কিছু লিফলেট রাখতে। যদি আমার জবাবদিহিতার ক্ষমতা থাকে, আমার যদি নেতৃত্বের ক্ষমতা থাকে,
তাহলে অবশ্যই সবাই পজিটিভলি দেখবে বলে মনে করি। আমি বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করেছি, ওই ক্লাবের সদস্য হোক, আমি অ্যাসোসিয়েশনে কাজ করেছি, ডিপার্টমেন্টে যারা আমাদের সিনিয়র জুনিয়র আছে, আমাদের ফ্রেন্ডরা আছে, সবাই আমাদের শক্তি। রাজনৈতিক সংগঠনগুলোর আধিপত্যবাদের বিরুদ্ধে ভোটাররা কি আসলে রায় দেবেন? কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা ভাবছেন এটি ট্রাম্প কার্ড। শিক্ষার্থীরা যেখানে দলে উপদলে বিভক্ত, সেখানে বড় একটি অংশ লেজুর বৃত্তির বিপরীতে তাদের দিকেই রায় দেবেন বলে আশাবাদী তারা। ক্যাম্পাসের পলিটিক্স যেগুলো চলে আসছে এতদিন যাবৎ, আমরা এগুলোকে আসলে পলিটিক্স বলতে পারি না, এগুলো আসলে অপরাজনীতি বলা যায়। রাজনৈতিক অপসংস্কৃতির ভেতর দিয়ে আমাদের এই বেড়ে ওঠা, এই যে রাজনৈতিক অপসংস্কৃতির ভেতর দিয়ে আমাদের বেড়ে ওঠা, এটা থেকে বেরোয় আসার জন্য আমি মনে করি আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের মধ্য থেকে ভয়েস রেজ করা উচিত, তাদের মধ্য থেকে কেউ বেরিয়ে আসা উচিত। আমি কোনো গোত্রতে না গিয়ে, কোনো দলে না গিয়ে, কোনো মতাদর্শে বিশ্বাসী না হয়ে আমি স্বতন্ত্র থেকে এসেছি। এই জায়গায় ভালোবেসে এখন মানে যারা গোত্রের মধ্যে আছে তারা যে কাজ করবে না তা না, তারাও কাজ করবে। আমি যেটা কাজ করব তারা হয়তোবা ওই দলের বা ওই মতাদর্শের দিকেই বেশি প্রাধান্য দেবে। বড় সংগঠনগুলোর নির্বাচনে খরচ করার সামর্থ্য থাকে বেশি, সেদিক থেকে ভোটের মাঠে একান্ত নিজের চেষ্টায় তাদের মোকাবিলা করাটা কষ্টকর হলেও অসম্ভব নয় বলছেন স্বতন্ত্র প্রার্থীরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব। তবু এই আইন কানুনের ধার না ধরে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস করেছেন তার একচ্ছত্র আধিপত্য। তার একক সিদ্ধান্তে তৈরি করা হয়েছে সার্ভার। জন্ম ও মৃত্যু নিবন্ধন করে সীমাহীন দুর্ভোগে সেই সার্ভারে পড়েছেন প্রায় ৮০,০০০-এর বেশি মানুষ। নতুন করে আবারও ফি দিয়ে নিবন্ধন করতে হচ্ছে তাদের। একজন নগর পিতার ক্ষমতার এমন অপব্যবহারকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শম্পা বিশ্বাস। শুরু থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে পরিচালনা করত। এরপর ২০২৩ সালের জুন জুলাই মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি নিজেদের তহবিলে জমার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি এই কার্যক্রম বন্ধ রাখে। এরপর অক্টোবর মাস থেকে নিজস্ব সার্ভারে এই সেবাদান কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি। তবে এই সার্ভার থেকে যারাই সেবা নিয়েছেন তারাই পড়েছেন দুর্ভোগে। 4 বছরের শেহরিশ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন হলেও তার পাসপোর্ট আটকে আছে জন্ম সনদ জটিলতায়। ২০২৩ সালের অক্টোবর মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার চালুর পর ৫ নভেম্বর শেহরিশের জন্ম নিবন্ধন করা হয় খিলগাঁও থেকে। এরপর সেই জন্ম সনদের ভিত্তিতে ৪,০০০ টাকা ফি দিয়ে ২০২৫ সালের ৯ আগস্ট শেহরিশের ই পাসপোর্টের জন্য আবেদন করা হয়। তখনই বাধে বিপত্তি। পাসপোর্টের সার্ভারে খুঁজে পাওয়া যায়নি শেহরিশের জন্ম সনদ, কারণ ডিএসসিসির নিজস্ব সার্ভার সেন্ট্রাল সার্ভারের সঙ্গে যুক্ত নয়। এখানে যে কিউআর কোড আছে তাতে আমি জিসিসির যে ওয়েবসাইটে কিউআর কোড দিলে জিসিসির ওয়েবসাইটে আমি দেখতে পারতেছি, তারা দেখতে পারতেছে না গভর্নমেন্ট ওয়েবসাইটে। এইটার জন্য তো আমরা দায়ী না। এখন যখন আমার নতুন করে বার্থ সার্টিফিকেট করব, এখানে সময় সাপেক্ষের বিষয়, এবং তখন যে এটা আবার নতুন করে আমি অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে আমার গভর্নমেন্ট খাতে যে টাকাটা দিলাম, যে ফিটা জমা দিলাম, তাহলে সেই ফিটা কোথায় যাবে? বার্থ সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছি, যে ওর বার্থ সার্টিফিকেট সব ডান। কিছুদিন আগে পাসপোর্ট অফিসে যখন আমরা পাসপোর্টের জন্য আমরা দাঁড়াই, তখন ভেরিফিকেশনে দাঁড়ানোর পর দেখা গিয়েছে ওটা ভেরিফাই কোনোভাবেই হচ্ছে না। খোঁজ নেওয়ার পর জানতে পারি যে এটা ওরা ওখান থেকে করেছে, বাট ওরা সরকারি খাতায় ওরা নিজেরাই উঠায়নি। তো ওইটা আমার বাচ্চার সরকারি অফিসিয়ালি কোনো কিছু নাই, বাট ওখানে ওদের কাগজ আছে। যখন ওদেরকে জানানো হয় যে এটা আমার বাচ্চার ভেরিফিকেশন হচ্ছে না বা এটাতে ব্যাহত হচ্ছে পাসপোর্ট করাতে, তখন তারা জানায় যে এটা তারা এর জন্য দায়বদ্ধ না। শেহরিশের মতো এমন ভোগান্তি আরও অনেকের। এই ভোগান্তির সূত্রপাত ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের জেদ থেকে। তার একক সিদ্ধান্ত আর একগুঁয়েমির ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেককে। জন্ম সনদ নেওয়ার পরে যে জটিলতা, কারা দায়িত্বে আছে বা কারা করে, এগুলি আমার মনে হয় এই বিষয়গুলিতে সরকারের বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আমার মনে হয় না তাদের কোনো রকম মাথা ব্যথা আছে। এটা তাদের সার্ভারের সমস্যা ছিল, সেহেতু তাদের দ্বিতীয়বার এটা ফ্রি করে দিতে হবে। যেখানে আমি একবার টাকা দিয়ে দ্বিতীয়বার কেন করতে যাব? যেহেতু তাদের সমস্যা, এটা তো আমার সমস্যা না। ২০২৩ সালের জুন জুলাই থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফির অর্থ নিজস্ব তহবিলে জমার দাবিতে কার্যক্রম বন্ধ রাখে ডিএসসিসি। এরপর তাপসের একক সিদ্ধান্তে ৪ অক্টোবর নিজস্ব সার্ভারে নিবন্ধনের কাজ শুরু করে সংস্থাটি।
যদিও জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004-এর 7-এর ক 2 ধারায় উল্লেখ আছে রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হবে। এছাড়া 2018 সালে করা এই সংক্রান্ত বিধিমালার 6ষ্ঠ অধ্যায়ের 19-এর 2 ধারায় বলা হয়েছে সফটওয়্যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং এর মাধ্যমে নিবন্ধনের তথ্য কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে সংরক্ষণের এখতিয়ার রেজিস্ট্রার জেনারেলের। তবে এসব আইন কানুনের ধার ধারেননি শেখ তাপস। তার আদেশেই আইন বহির্ভূত নিজস্ব সার্ভারে 10.5 মাসে ঢাকা দক্ষিণ সিটি ৭৮,৯৫৬টি জন্ম নিবন্ধন এবং ১,৪৭১টি মৃত্যু নিবন্ধন করে, যা থেকে আয় হয়েছে ৪০,২১,৩৫০ টাকা। তবে এই সার্ভার থেকে যারাই সনদ নিয়েছেন তাদেরকে আবারও নতুন করে সনদ নিতে হবে, যাতে নতুন করে আবারও এসব সাধারণ মানুষকে ব্যয় করতে হবে আরও ৪০,২১,৩৫০ টাকা। জনভোগান্তির কথা চিন্তা না করে একজন নগর পিতার ক্ষমতার এমন অপব্যবহারকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিশুদের কষ্ট দেওয়ার জন্য কর্তৃপক্ষ নানা জাতীয় বুদ্ধি এবং কৌশল উদ্ভাবন করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি তেমনি একটি কৌশল। সরকার বা কর্তৃপক্ষের উপরে লোকজন এবং শিশু কিশোরেরা আস্থা হারাচ্ছে, এটা তো ভালো লক্ষণ না। তারা জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হননি, সুতরাং কোনো জনগণের জন্য দায়বদ্ধতা ছিল না। যদি নির্বাচনটা এরকম হতো যে আবার তাকে এসে জনগণের ভোট পেতে হবে, তাহলে কখনোই সার্ভিস এরকম হতো না। এরকম খামখেয়ালিপূর্ণ কাজ করা এটা খুবই একটা গর্হিত অপরাধ আর কি বলা যায়। এদিকে দক্ষিণ সিটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, ডিএসসিসির নিজস্ব সার্ভার থেকে জন্ম ও মৃত্যু সনদ নিয়ে ভোগান্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। নতুন করে নিবন্ধন করতে এলে ভুক্তভোগীদের অগ্রাধিকার দিয়ে সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ফিটা কিন্তু আসলে খুব বেশি না, খুব বেশি না হলেও জনগণ যেহেতু একবার দিয়েছে সে এই বয়স কিন্তু তার রেজ করার অধিকারও আছে। বাট আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি, আসলে এই যে জন্ম সনদের যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে এটা আসলে ত্রুটিপূর্ণ ছিল। আমরা বলেছি আমাদের যারা জন্ম নিবন্ধন সনদ ইস্যু কর্তৃপক্ষ আছে, বিভিন্ন আঞ্চলিক অফিস, তারা এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখেছে। গত বছরের 5 আগস্টের আগ থেকেই শেখ তাপস কর্মস্থলে আসা বন্ধ করেন। এরপর ওই বছরের 14 আগস্ট স্থানীয় সরকার বিভাগের আদেশে ঢাকা দক্ষিণ সিটি তাদের নিবন্ধন সংক্রান্ত কাজ কেন্দ্রীয় সার্ভারে করতে শুরু করে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। গত কয়েকদিন ধরে সারা দেশে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালীতে আছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সহকর্মী জাবেদ আবদুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, এবার ডেঙ্গুতে দ্বিতীয়বারের মতো আসলে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি জানতে পেরেছে, আসলে কতটা বেড়েছে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাটাই বা কেমন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক এবারের শরতের যে বৃষ্টি বলয়, সেই বৃষ্টি বলয়ের কারণে মূলত ঢাকা শহরে ডেঙ্গু লাভা ছড়িয়ে যাচ্ছে, যার প্রভাবে হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা কিছু বাড়ছে। আমরা সকাল থেকে দেখেছি যে বমি, শরীর, হাত পা ব্যথা নিয়ে রোগীরা এরই মধ্যে হাসপাতালে আসছেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করছেন। কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা বলছেন যে বিগত সময় থেকে কিছুটা কম মূলত পাড়া মহল্লায় ফগার মেশিন দিয়ে স্প্রে এবং কীটনাশক জীবাণু ছিটানো হচ্ছে, কিছুটা কম, সেই বিষয়টি তারা অভিযোগ করেছেন। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকরা বলেছেন যে হাসপাতালের যে সেবা সেটি বিকেন্দ্রীকরণ করা গেলে এই সেবা রোগীদের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং একই সঙ্গে চিকিৎসকরা যে বিষয়টা বলছেন যে এটি জলবায়ু পরিবর্তনের ফলে এই রোদ, এই বৃষ্টি, তো এই তখন গরম, এর ফলে মূলত এডিস তার চরিত্র বদলেছে, সকাল বিকাল রাত সমান তালে এডিস কামড়াচ্ছে। সেজন্য চিকিৎসকের পরামর্শ হলো যে সকালে এবং রাতে, সারা দিন এবং রাতে বাসায় মশারি ব্যবহার করতে হবে, তার উপরেই বেশি গুরুত্ব আরোপ করছেন চিকিৎসকরা। তারা বলছেন যে মূলত সমন্বিত যে উদ্যোগ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, অন্যান্য আরও যে সংস্থাগুলো রয়েছে যারা ডেঙ্গু প্রতিরোধে কাজ করেন, তাদের সব ধরনের উদ্যোগ মূলত বিফলে যাবে যদি জনগণের মধ্যে, নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি না হয়। আমরা দেখেছি এখানে দ্বিতীয়বার আক্রান্ত হয়ে রোগীর সংখ্যাও কিন্তু বেশি এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে সেই রোগীদের আসলে মৃত্যু ঝুঁকি অনেকটাই বেশি। একটু জানিয়ে রাখি, গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে 12। এর আগে গেল শনিবারও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 12 জন রোগী মৃত্যুবরণ করেছে। তার আগে বুধবার 6 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তো এভাবেই কিন্তু হু
করে কিন্তু মৃত্যুর যে সূচক সেটি উপরে উঠছে। একটু বলা হচ্ছে যে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা না গেলে ডেঙ্গুর যে লাভা, সেই এডিসের লাভা আসলে লাগাম টেনে ধরা সম্ভব নয়। তো আমরা হাসপাতালটিতে আছি, এখন পর্যন্ত কি পরিমাণ রোগী ভর্তি হয়েছে সেটি আমরা হয়তো আর কিছুক্ষণ পরে জানতে পারবো। কিন্তু একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই মাসে গত আগস্ট থেকে এই সেপ্টেম্বরে এরই মধ্যে অর্থাৎ এই 22 দিন এরই মধ্যে কিন্তু 60 জনেরও অধিক সংখ্যায় রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যা 40। তো হাসপাতাল চিত্র আমরা দেখছি যে সকাল থেকে রোগীর চাপ আছে, রোগীর চাপ বাড়ছে। তো চিকিৎসকরাও একরকম, নার্সরাও একরকম এই সেবা প্রদানে হিমশিম খাচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। অনেক এই ছিল মহাখালীর কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাবেদ আবদুল্লাহ রাজধানী হাসপাতাল থেকে এবং জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর। এই ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানানোর জন্য আমরা এবার চলে যাব হচ্ছে পটুয়াখালীতে এবং তার পাশাপাশি আমরা যাচ্ছি ময়মনসিংহে। তবে পটুয়াখালী এবং ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যে দুজন সহকর্মী যুক্ত হয়ে আছেন, জসিম পারভেজ এবং হারুনুর রশিদ, আমরা প্রথমে একটু চলে যেতে চাই ময়মনসিংহের হারুনুর রশিদের কাছে। রশিদ, যেটা জানতে চাই আসলে এখন তো আপনি ময়মনসিংহ হাসপাতালে আছেন, ডেঙ্গু পরিস্থিতির কথা যেমন ঢাকাতে জানছিলাম, দ্বিতীয় দফায় সেই পরিস্থিতি আরও বেশি ভয়ানক হয়েছে। ময়মনসিংহের পরিস্থিতি তো আসলে কেমন, আর পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন হাসপাতালে? অনেক ময়মনসিংহ মেডিকেলেও কিন্তু ডেঙ্গু ভর্তির রোগীর সংখ্যা বাড়ছে এবং আমরা এখন যে ওয়ার্ডটিতে আছি এটি কিন্তু একটি বিশেষায়িত ওয়ার্ড, অর্থাৎ ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড ওয়ার্ড এটি, এবং এটি গত 15 তারিখে চালু করা হয়েছে এই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে। বর্তমানে এখানে 39 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে 33 জন পুরুষ এবং 6 জন নারী রোগী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার কারণেই কিন্তু তারা একটি ডেডিকেটেড ওয়ার্ড চালু করেছেন ডেঙ্গু রোগীদের জন্য, এবং এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা এই ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমরা যে ওয়ার্ডটিতে আছি এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি বেডেই কিন্তু মশারি টানিয়ে রোগীরা রয়েছেন, এবং এখানে যে পুরুষ ওয়ার্ড যেটি সেই ওয়ার্ডটিতে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাউন্ড দিচ্ছেন, অর্থাৎ রোগীদের যে ফলো আপ চিকিৎসা সেটি পর্যবেক্ষণ করছেন এবং আনুষঙ্গিক যে কাজ সেই কাজগুলো কিন্তু তারা সারছেন। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইনুদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলেছেন যে এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে চিকিৎসকদের চিকিৎসায় কোনো কমতি নেই, অর্থাৎ যে ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থাই কিন্তু তারা নিচ্ছেন। এবং আমি যদি একটু বলি যে এই বর্তমানে যে 39 জন রোগী ভর্তি রয়েছে এর মধ্যে গত 24 ঘন্টায় 14 জন রোগী ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টায় 22 জন রোগীকে রিলিজ দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে এই ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরকম 22 জন রোগী আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। এবং গত জানুয়ারি থেকে এই পর্যন্ত 575 জন ডেঙ্গু রোগী এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হারুনুর রশিদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে, জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির কথা। এবার একটু কলাপাড়ায় চলে যেতে চাই, সেখানে আছেন জসিম পারভেজ। জসিম, যেমনটা আমরা জানি আসলে পটুয়াখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে কলাপাড়াতে। তো আপনি তখন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আছেন, জানতে চাই সেখানে পর্যাপ্ত ডাক্তার কিংবা পর্যাপ্ত যে বেড রোগীদের জন্য সে ব্যবস্থা আছে কিনা, ডেঙ্গু রোগীদের যে মতামত সেই মতামতটা আপনার মাধ্যমে জানতে চাই। আসলে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে যাচ্ছি। পটুয়াখালীর কলাপাড়া 50 শয্যা হসপিটালে এখানে যে চিকিৎসকের সংখ্যা বরাদ্দ রয়েছে সেই পরিমাণে কিন্তু চিকিৎসক এখানে নেই। এই কারণেই কিন্তু এখানে যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এবং আপনি জানেন যে সমুদ্র উপকূলীয় অঞ্চলের যে গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে এই কলাপাড়া। এখানে এই হসপিটাল 50 শয্যার হসপিটালে রাঙাবালি, তারপরে তালতলি এবং আমতলী উপজেলার আংশিক
এবং মৎস্য বন্দর আলিপুর মহিপুরের প্রায় 2 লক্ষাধিক মানুষ এখানে চিকিৎসা সেবা নিয়ে থাকেন এই একটা হসপিটাল থেকেই। কিন্তু সে কারণেই কিন্তু এখানে একটু চাপ সামলাতে একটু হিমশিম খাচ্ছেন এখানকার যে পরিচালক বা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে ডেঙ্গু আক্রান্ত সংখ্যাটা আশঙ্কাজনক হারে বাড়ছে। আপনি জানেন যে গত 1 সপ্তাহ ধরে কিন্তু ব্যবসা গরম ছিল, সে কারণেই কিন্তু ডেঙ্গুর উৎপত্তিটা এবং ডেঙ্গুর সংখ্যা বেড়ে যায়, সে কারণে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যাও কিন্তু বেড়েছে। তো এই গত 24 ঘন্টায় পটুয়াখালী জেলায় 45 জন রোগী ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর ভিতরে পটুয়াখালী সদরে রয়েছেন 17 জন রোগী ভর্তি হয়েছেন এবং মির্জাগঞ্জে 7 জন, কলাপাড়ায় 19 জন এবং গলাচিপায় 1 জন এবং বাউফলে 1 জন, এই 45 জন চিকিৎসা নিয়েছেন। তবে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত 2155 জন আক্রান্ত হয়েছেন। এর ভিতরে 1 জন মারা গেছেন কলাপাড়ায়, 1 জন বৃদ্ধ মারা গিয়েছেন এবং সুস্থ হয়ে ফিরে গেছেন 2046 জন। এখন ভর্তি আছেন পটুয়াখালী জেলায় 109 জন রোগী ভর্তি আছেন এই ডেঙ্গু রোগী। তো এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে যতই সচেতনতা বাড়ালেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ময়মনসিংহ এবং পটুয়াখালী থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর। ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত হয়ে পড়ে আছে বান্দরবানের সদর উপজেলার টঙ্কাবতী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এই প্রতিষ্ঠানের অবস্থা এমন যে এলাকাবাসীও বলতে পারছে না শেষ কবে এখানে মিলেছে চিকিৎসা সেবা। অথচ বেতন ভাতা তুলছেন কর্মকর্তা কর্মচারীরা, নিচ্ছেন নানা ধরনের সুযোগ সুবিধাও। রিজবি রাহাতের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। চারপাশে বড় বড় আগাছা ও জঙ্গলের এই চিত্র বান্দরবনের টঙ্কাবতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। নেই কোনো চিকিৎসক বা সেবাকর্মী, ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক মানুষেরা। ভবনের চারপাশে জমে থাকা পানি, ময়লা ও জঙ্গলে বাড়ছে মশার উপদ্রব, ছড়িয়ে পড়ছে রোগের বিস্তার। কেন্দ্রের মূল ফটক ও ভেতরেও নেই পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যবহারে অনুপযোগী অফিসে ঢোকার প্রবেশপথ। কর্মচারী কর্মকর্তাদের অনুপস্থিতিতে প্রতিদিন ফিরে যাচ্ছে দূর দূরান্ত থেকে আসা পাহাড়ি বাঙালি রোগীরা। ডক্টর আসে না, কিছু আসে না, আমরা সেবা পাচ্ছি না। এখানে অনেক পরিবার আছে, অনেক ছোট ছোট মানুষ আছে। নিয়মিত ডাক্তারেরা আসে না এবং নিয়মিত এখানকার জনগণের সেবা পাচ্ছে। হাসপাতাল নগুলো হানা স্টাফ নয়, কিন্তু মাসের 29 তারিখে আয়ের সম্পূর্ণ নসাইন করে দিয়ে যান জন্য এলাকার লোকজন আসলে উনি বলে আবার যদি নতুনভাবে যদি সরকার গঠন করে তারপর ওষুধও আমরা দিতে পারবো, এখন ওষুধ দরকার নেই। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে 3 জন স্টাফকে বদলি করা হয়েছে। অনিয়মের অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের কাছে অভিযোগ এসেছে এবং জেলা পরিষদ চেয়ারম্যানও জানেন এই ব্যাপারে। জেলা পরিষদ চেয়ারম্যান আমাকে এবং এখানকার আমাদের যে নির্বাহী কর্মকর্তা আছেন এরকম 2 জনকে দায়িত্ব দিয়ে বলেছেন যে একটু তদন্ত করার জন্য। আমরা খুব শীঘ্রই এই তদন্তে যাব। এছাড়া যারা কর্মস্থলে অনুপস্থিত বা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। নতুনভাবে একজন পরিবার কল্যাণ পরিদর্শিকাকে দিয়েছে, সে আশা করি এখন ওখানে নিয়মিত ওই এলাকাবাসী নিয়মিত সেবা পাবে। আর যারা এখানে দায়িত্বে গাফিলতি করছিল অথবা যারা গাছ কাটায় জড়িত ছিল সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে তাদেরকে শাস্তি দেবে সেভাবেই শাস্তির ব্যবস্থা দেয়। মাসের পর মাস কর্মস্থলে না গিয়ে সরকারি বেতন ভাতা সহ সব সুযোগ সুবিধা ভোগ করছেন এই স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা। এখন বান্দরবান। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী বাস শ্রমিকেরা। তাদের দাবিতে সমর্থন জানিয়ে বন্ধ আছে রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে চলাচলকারী বাসগুলো। বিস্তারিত জানাতে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, বাস চলাচল তো বন্ধ রয়েছে, তো যাত্রী আর জনসাধারণদের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন রাস্তায়? অনেক সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিরোইল বাস স্ট্যান্ডে
যাত্রীদের এক ধরনের ভোগান্তি কিন্তু এখানে দেখা যাচ্ছে। অনেক যাত্রী আছে যারা মূলত ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য এর আগে টিকিট সংগ্রহ করেছে, তারা মূলত টিকিট কাটার পরেও তাদের যে যাত্রার যে সময়, সেই সময়ে এসে তারা দেখছেন যে এখানে কাউন্টারের সামনে বাস নেই এবং পরবর্তীতে তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে এখানে যারা মালিক, এখানে যারা কর্মকর্তা বা এবং চালক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে দাবি, তাদের যে ন্যায্য দাবি বেতন বৃদ্ধি করা, এবং আপনি জানেন যে এ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট রুটে রাজশাহী থেকে যে বাসগুলো ছাড়ে, গ্রামীণ ট্রাভেলস এবং দেশ ট্রাভেলস সহ হানিফ, এই বাসগুলো চলাচল কিন্তু বন্ধ আছে। শুধুমাত্র একতা বাস কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। এখানে চালকদের যে দাবি, তাদের বেতন এখন 1200 থেকে 1250 টাকা ধরা হয়েছে। তাদের দাবি এই টাকা যাতে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে এখানে সুপারভাইজার যারা আছে তাদেরকে এখন দেওয়া হয় 500 টাকা করে, এবং তাদের দাবি 600 টাকা থেকে 700 টাকার মধ্যে যাতে তাদের টাকা বৃদ্ধি করা হয়। পাশাপাশি এখানে যারা কর্মচারী আছেন তাদের বেতন বাড়ানোর জন্য 400 থেকে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করার দাবি কিন্তু তুলেছেন। এবং তারা অনেকেই বলছেন যে সরকার নির্ধারিত যে টাকা বা যে বেতন তাদের জন্য আছে সেইটা যাতে চূড়ান্তভাবে কার্যকর করে মালিকের পক্ষ থেকে, এমনটা কিন্তু দাবি করছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এখানে কোনো ধরনের সুরাহা তাদের সঙ্গে মালিক পক্ষের হয়নি। তবে কিছুক্ষণ আগে আমাদের এখানে যারা মালিক পক্ষ এবং শ্রমিকের পক্ষ থেকে একটি কথা এসেছে যে তারা আলোচনা সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হবেন, যাতে এখানে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে এবং তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন, এই ভোগান্তি নিরসনের জন্য আজকে বিকেলের মধ্যে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু একটি সিদ্ধান্তে উপনীত হওয়ারও কথা আছে। এখন পর্যন্ত শিরোইল বাস স্ট্যান্ডে আমরা তেমন ধরনের ভোগান্তির দেখলেও আমরা এখানে মালিক পক্ষের কাউকে দেখতে পাইনি। পাশাপাশি যারা এখানে শ্রমিক আছেন তারা অবস্থান আছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না তাদের ন্যায্য দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। অনেক রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। একদিকে মিয়ানমার থেকে গরু, মহিষ ও মাদক বাংলাদেশে আনা কিংবা এপারের সীমান্ত দিয়ে নিত্যপণ্য পাচারের প্রলোভন, আর অন্যদিকে মিয়ানমারের পুঁতে রাখা সলমাইনে জীবনের ভয়ঙ্কর ঝুঁকি। অর্থের লোভে অনেকেই চোরাই পথে পা বাড়াচ্ছেন, যার বিনিময়ে ফিরে আসছেন পঙ্গুত্ব নিয়ে। যদিও সীমান্ত জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে বিজিবি, তবুও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। শান্ত স্নিগ্ধ প্রকৃতির আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা। মায়াবী এই সৌন্দর্যের প্রতি পদে পদে উৎপেতে আছে মৃত্যু ঝুঁকি। সীমান্তের ওপারে নোমেন্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। তবুও সীমান্ত জুড়ে দীর্ঘদিন ধরে চলছে গরু, মহিষ, মাদক পাচার ও পাচারকারী চক্রের অবাধ বিচরণ। তৈরি হচ্ছে অর্থের লোভে কিছু নিরীহ মানুষের বলি হওয়ার নির্মম গল্প। সীমান্তের ওপার থেকে চোরাই পথে গরু, মাদক কিংবা কাঠ পাচার করে আনা এবং বাংলাদেশ থেকে নিত্যপণ্য পাচারের ঝুঁকি নিতে গিয়ে অনেকেই অজান্তে পা রাখছেন মিয়ানমারের পেতে রাখা স্থলমাইনে। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হচ্ছে জীবন, পরিবারে নেমে আসছে ঘোর অন্ধকার। কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ 1 বছর আগে সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে স্থলমাইনে হারিয়েছেন 2 পা। প্রায় একই গল্প নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তের বাসিন্দা নুরুল আফসারের। চোরাই পথে মহিষ আনতে গিয়ে তিনিও হারিয়েছেন 1 পা। জীবনের ঝুঁকি নিয়ে সামান্য আয়ের জন্য চোরাচালানে জড়ানো এই মানুষগুলো মাইন বিস্ফোরণে হারাচ্ছেন জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু কেন? বাঁশ কতগুলো কাটছিলাম যে বাড়ি চলে আসবো, সেই রকম মনে করেন যে হাঁটার সময় যে বাঁশগুলো কাঁধে নিচে 2 পায়ে গিয়েছে, তারপরে ওই বিস্ফোরণটা হয়েছে আর কি। দৈনন্দিন আহারের জন্য, টাকার জন্য প্রয়োজন আমরা ওখান থেকে কাঠ কেটে নিয়ে বিক্রি করতাম। সীমান্তর ভাড়া নাই, ভাড়ার ভিতর থেকে ওখানেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। পুড়ে গেছে আর লোকজন চলে গেছে মস্ত সেরে। তাদের 2-10 মিনিট বাজে ওরা যায় আর গাড়ি ধরি
আনছি গাইড করে আনি আমার ঢাকা হাসপাতালত এখানে না ছিল ঢাকা হাসপাতালত 2 মাস হলো ছিলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে এবং সীমান্তের যে জিরো লাইন, এই জিরো লাইনে আমরা দেখতে পাচ্ছি একটি লাল পতাকা বসানো হয়েছে। এই ধরনের 30টি স্থানকে বিজিবি শনাক্ত করেছে, যেখানে ইতিপূর্বে মাইন বিস্ফোরণে বিভিন্ন সীমান্তের লোকজন আসলে আহত হয়েছেন। স্থল মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্ত জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে নজরদারি, সীমান্তে সাধারণ মানুষকে যাতায়াতে নিরুৎসাহিত করতে মাইকিং ও ড্রোন নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল। এত কিছুর পরও কেবল চলতি বছরেই সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়ে পা হারিয়েছেন। এখন অনেকটা কমে আসছে। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, বিগত 1 মাসে কোনো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং আমরা এটা প্রচার অব্যাহত রাখবো। ইনশাল্লাহ এটা জিরো কোঠা নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। বিজিবি ও স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় সচেতনতা বাড়লেও চোরাচালানের প্রলোভনে এখনও অনেকে পা বাড়াচ্ছেন সীমান্তে। স্থানীয়দের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্নহার ঝুঁকির মাত্রা আরও বাড়াচ্ছে বলে মত উপজেলা প্রশাসনের। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, মাদ্রাসা, প্রত্যেক শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা বলছি আপনারা আপনাদের শিক্ষার্থীর যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন এটা শিকার না হয়, সেভাবে আপনারা বড় করেন একটা জেনারেশন। এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। ব্যক্তিগত লোভের কারণেই অনেকে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে চোরাচালান চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি বিজিবির। মায়ানমার বাংলাদেশি সীমান্তটা এখানে কোনো ফেন্সিং নাই, তো এই ক্ষেত্রে তাদের যাওয়া আসা ছিল। তো এটা সাম্প্রতিক সময় লোভের বশবর্তী হয়ে গত 3 থেকে 4 বছর এটা বৃদ্ধি পেয়েছিল। বাট আমরা এই বছরের জানুয়ারি থেকে আমরা মাইন বিস্ফোরণ প্রতিরোধে বিভিন্ন ধরনের আমরা সচেতনতামূলক কার্যক্রম এবং মাইন বিস্ফোরণ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। প্রশাসন ও বিজিবির সচেতনতামূলক কার্যক্রম কিছুটা ঝুঁকি কমাতে সক্ষম হলেও চোরাচালান চক্র ভেঙে না পড়া পর্যন্ত বান্দরবান সীমান্ত পুরোপুরি নিরাপদ নয় বলে মনে করছেন স্থানীয়রা। মনতোষ বেদজ্ঞ, এখন বান্দরবান। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ ডিমিলিটারাইজড রাষ্ট্র গঠন, গাজায় ইসরায়েলি আগ্রাসন তাৎক্ষণিক বন্ধ, পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার ও হামাসের অস্ত্র সমর্পণের প্রস্তাব দেবে ফ্রান্স আর সৌদি আরব। আর এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক চাপ কিভাবে ঠেকাবে ইসরায়েল, সেই নিয়ে রয়েছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। গাজায় আগ্রাসন বন্ধ আর ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিপাক্ষিক সমাধানে চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের সম্মেলনকে কাজে লাগাতে চায় ফ্রান্স ও সৌদি আরব। নতুন কর্মপরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল দখলকৃত অঞ্চলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, যা ঘটবার আগেই রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি পেয়ে গেছে বিশ্বের বেশিরভাগ দেশের। সৌদি ফরাসি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পাশ কাটিয়ে যাওয়া হয়েছে সেগুলো হলো চূড়ান্ত সীমানা নির্ধারণ, বসতি স্থাপনের ভবিষ্যৎ, অতীত যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন, নিরাপত্তা ব্যবস্থা, জেরুজালেমের মর্যাদা এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দান। Jewish state Israel, there is also a Palestinian state, Jerusalem its capital, addressing the issue of security that ensures that everyone in this piece of land enjoys the same level of security. এমন পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতিকে ইসরায়েলের ওপর আঘাত হিসেবে দেখছেন দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এই চাপ ঠেকাতে অবরুদ্ধ পশ্চিম তীর স্থায়ীভাবে আত্মসাৎ সহ যে কোনো ধরনের একতরফা পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে আগেই প্রেসিডেন্ট সহ ফিলিস্তিনি সব কর্মকর্তাদের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আসা ঠেকাতে তাদের ভিসা বাতিল করেছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জনের স্বপ্ন যেন আরও নাগালের বাইরেই চলে যাচ্ছে। Stop the genocide and impose the sort of sanctions that are utterly necessary to stop Israel's atrocities.
তবে ভোরের আলো ফোটার আগে রাতের গভীর অন্ধকার এটি। এমন আশায় কয়েক ধাপের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফ্রান্স ও সৌদি আরব। সম্ভাব্য প্রস্তাব, আন্তর্জাতিক সহযোগিতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ শাসিত ডিমিলিটারাইজড রাষ্ট্র গঠন। পরিকল্পনার আওতায় আছে গাজায় ইসরায়েলি আগ্রাসন তাৎক্ষণিক বন্ধ ও পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার। এছাড়া গাজার শাসক দল হামাসকেও অস্ত্র সমর্পণ ও রাজনৈতিকভাবে স্বাধীন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যে প্রস্তাবে আগেই সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। নুজহাত কামাল, এখন বিশ্ব। লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরার পুরস্কার জিতলেন পিএসজি ফরওয়ার্ড উসমান দেমবেলে। সোমবার রাতে প্যারিসে জমকালো আয়োজনে দেমবেলের হাতে পুরস্কার তুলে দেন রোনালদিনহো। এছাড়া টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস করলেন বার্সেলোনা নারী ফুটবলার আইতানা বনমাতি। ব্যালন ডিওর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। দেমবেলে প্যারিসের শাটল থিয়েটারে আলো ঝলমলে মঞ্চে সোমবার রাতে ইতিহাস গড়লেন ফরাসি তারকা ওসমান ডেমবেলে। একসময় যাকে বলা হতো উশৃঙ্খল, প্রতিভার ভারে ক্লান্ত, সোশ্যাল মিডিয়ার নানা ট্রল আর ব্যর্থতাকে পেছনে ফেলে সে ওসমান ডেমবেলে এখন বিশ্বসেরা। বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামালকে হারিয়ে নতুন মহাকাব্য রচনা করলেন এই পিএসজি তারকা। গেল মৌসুমে রূপকথার মতো সময় পার করেছেন ওসমান। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার পর একাই ক্লাবকে টেনে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নেতৃত্বের ভার কাঁধে তুলে নিয়ে একে একে দলকে জিতিয়েছেন লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, সুপার কাপ আর চরম আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার অন্যতম কারিগর তিনি। পুরো মৌসুমে 34 গোলের পাশাপাশি করেছেন 14টি অ্যাসিস্ট। 21 শতকে করিম বেনজেমার পর দ্বিতীয় ফরাসি ফুটবলার হিসেবে জিতেছেন এই খেতাব। এবার দেমবেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার নতুন সেন্সেশন লামিন ইয়ামাল। ব্যালন ডিওর খেতাব না জিতলেও টানা দ্বিতীয়বারের মতো জিতে নিয়েছেন অনূর্ধ্ব 21 সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি। The 2025 Ballon d'Or from football goes to আইতানা বনমাতি। টানা তৃতীয়বারের মতো সেরা নারী ফুটবলার হিসেবে এই খেতাব জিতে নিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি। লা লিগা, সুপার কোপা ও কোপা ডেলের পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফরাসি জায়ান্ট পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট এনে দেওয়া স্প্যানিশ কোচ লুইস এনরিকে জিতেছেন মর্যাদাপূর্ণ ইউহান ক্রুইফ অ্যাওয়ার্ড। পেছনে ফেলেছেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে, বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ও লিভারপুল কোচ আর্নে স্লটকে। ফুটবল বিশ্বে সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন ইতালিয়ান অধিনায়ক জিয়ানলুইজি ডোন্নারুমা। পিএসজির হয়ে গেল মৌসুমে 5টি শিরোপা জিতেছেন তিনি। লুইস এনরিকের দলের সাফল্যে অন্যতম কারিগর ডোন্নারুমা। দ্বিতীয়বার লেভিয়াসিন ট্রফি জিতে পাশে বসছেন আর্জেন্টাইন তারকা গোলকিপার এমি মার্টিনেজে। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন বাণিজ্য। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।